শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী এখনো জলমগ্ন। বান্দরবান রাঙামাটি নিম্নাঞ্চলে পানি, বৃষ্টি কমেছে খাগড়াছড়ি কক্সবাজারে। পর্যাপ্ত ত্রাণ নেই দুর্গত এলাকায়। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। অনেক ক্ষমতা আছে আর কি, অনেক ক্ষমতা আছে, মানুষ দোয়া ফেলা করে রমজান পরিষ্কার করতে হবে। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঢাকা মেডিকেল ও চিকিৎসকরা। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী। দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন। জুলাই আন্দোলনের পর মামলা বাণিজ্য, ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্বে ফাঁসানোর অভিযোগ। অসত্য তথ্য, অসঙ্গতি পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। আর্থিক চাপে সরকার, অর্থের খরা কাটাতে নতুন করে পর্যালোচনায় সার্বভৌম ঋণ। ঝুঁকি বিবেচনায় রেখে সতর্কতার তাগিদ। বন্ড মার্কেট দিয়েই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে। তারপরে যে পানি, তারপরে এই যে সৌরবিদ্যুৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তারা করে ফেলেছে। এই অনেক সময় বড় বড় সেতুও হয়। সাংবাদিক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা চাপিয়ে দেয়া বুমেরাং হতে পারে শঙ্কা শিক্ষাবিদ ও সম্পাদকের। নীতিমালা তৈরির দায়িত্ব দিতে হবে গণমাধ্যম প্রতিষ্ঠান ও ইউনিয়নকে। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। উত্তেজনা নিরসনে আবারও মধ্যস্থতাকারীদের চেষ্টা। সব শর্ত না মানলে আলোচনা নয় বলছে তেহরান। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী কয়েক লাখ মানুষ চরম বিপাকে পড়েছেন। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছেন। চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে, তবে কিছু এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। এক সপ্তাহ বাদে আর হাওয়া তারপর বাদে আর বাইরে নিতে পারে দোয়ান অন্য বাড়ি দোয়ান ভাত। ভারী বৃষ্টি কমলেও এখনও প্লাবিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা, তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি তো অনেক ছিল, পানি একদম ছিল কেন বহু বাড়িতে পানি উঠছে, অনেক বাড়িতে যারা বাড়ি করছে তারা বাড়িতে উঠে নেয়, ছোটো ছোটো যারা আছে সবগুলো পানি বন্দিতে আসে। পানি আর হলে রাগে হাইনি মারি বাড়ি হাইনি মারি টাকাও টুকা করে মারি বেকুন্ডে সমস্যা নানো বাজি বাড়ি দেওয়ার একটা দেখি পানি বাদ নেওয়ার বাড়ি নেওয়ার নিয়ে নেয়। রাঙামাটির বাঘাইছড়ি, লংদু, বড়কল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও জলাবদ্ধ। বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি দীঘিনালা হয়ে ঢাকা চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গি নদী ও আশপাশের ছড়া খালের পানি। শুরু হয়েছে যান চলাচল, তবে ছোট মেরুং ইউনিয়নে এখনো জলমগ্ন হাজারো পরিবার। অনেক ক্ষমতা আছে আর কি, অনেক ক্ষমতা আছে, মানুষ দোয়া ফেলা করে রমজান পরিষ্কার করতে হবে। বাজারের পানি অবস্থা তো খারাপ, পানি তো পুরো বাজার পানি হয়েছে। ধীরে ধীরে পানি নামতেছে। পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা পাবে।
চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালী এলাকা এখনো জলমগ্ন। এই দুই এলাকার খবর আমরা জানবো, এর পাশাপাশি কক্সবাজারেও যাব। শুরুতে যাচ্ছি চট্টগ্রামের সাতকানিয়া, সহকর্মী রিয়াজ রায়হান সেখানে আছেন। আবহাওয়ার যে বিপর্যয় সেটি শুরু হয়েছে পর থেকেই তো রিয়াজ আপনি এসব এলাকা ঘুরে দেখেছেন, আজকের আবহাওয়া কেমন দেখছেন? এখান থেকে দেখে মনে হচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে এবং জলমগ্ন এলাকা, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন জানাবেন। এখনো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে অন্তত ঠিক হতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে, কারণ গতকাল রাতে ভারী বর্ষণ হয়েছে, আবার সাঙ্গু নদীর পানি কিছুটা কমেছে বটে, তবে গতকাল রাত থেকে আবার কিছুটা বেড়েছে বলে এখানকার স্থানীয়রা বলছেন। আর আমি যেখানে রয়েছি কেউচিয়া ইউনিয়ন, সাতকানিয়ার বলা হয় 17টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি ইউনিয়নের অবস্থা একই রকম, যদিও রেল লাইনের উত্তর পাশে যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিছুটা, যেমন নলুয়া, তারপরে হচ্ছে এই কেউচিয়া সহ আরও প্রায় 10 থেকে 15টি ইউনিয়ন একেবারে পানির নিচে তলিয়ে গেছে। আপনি যদি দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে কেউ কোমর সমান, কেউ বুক সমান, কেউ হাঁটু সমান পানিতে আসছেন, বিশেষ করে নারী এবং পুরুষরা। আপনি যদি দেখতে পান, দেখবেন কিছু নারী তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং অনেকেই আছে যে এখানে উঁচু করে ঘর করেছেন, কিন্তু উঁচু ঘরের মধ্যে তারা কোনো রকমে বন্দি অবস্থায় রয়েছেন, চারপাশেই পানি। এবং পানি যদি তাদের খাবারের জন্য বা তাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগে সেগুলোর জন্য যদি আসতে হয়, তাহলে তাদেরকে বাজারে যেতে হলে এই ধরনের পানি ভেঙে আসতে হয়। এবং যাদের সুযোগ আছে নৌকার, তারা হয়তো নৌকা ব্যবহার করেন, এবং অনেকেই সেই সুযোগটি না থাকার কারণে তারা এইভাবে কষ্ট করেই তারা আসেন। আসার পর তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো সারেন। এবং অনেকেই সেনাবাহিনী সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে, যদি কেউ বিপদ অবস্থায় থাকেন বা কেউ যদি সংকটাপন্ন অবস্থায় থাকেন, তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিছু কিছু আশ্রয় কেন্দ্রেও পানি উঠেছে। আর দুর্ভোগের মাত্রা যদি বলি, বিশেষ করে খাদ্য এবং বিশুদ্ধ পানি যেটি রয়েছে সেটির সংকট তো রয়েছেই, তবে স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ঠিক তালিকা করে যেখানে যেখানে অতি প্রয়োজন সেখানে আগে দেওয়া হচ্ছে, তারপর থেকে সেইভাবে ধীরে ধীরে দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার। তবে স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে, তারা সরকার শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর তারা কাজ শুরু করেছেন এবং বিভিন্ন অঞ্চলগুলো তারা খোঁজখবর নিচ্ছেন, সেখানে যার যতটুকু প্রয়োজন পর্যাপ্ত সহযোগিতা যাতে করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। দেখছিলাম। বিস্তারিত জানানোর জন্য অনেক ধন্যবাদ রিয়াজ। এ পর্যায়ে আমরা যাব বাঁশখালী এলাকায়, সহকর্মী আল আমিন শিকদার আছেন সেখানে। আল আমিন, দেখছিলাম রিয়াজ রায়হান যেখানে আছেন, সাতকানিয়া একেবারে কোমর সমান পানি, সেই হিসেবে বাঁশখালীতে কি অবস্থা দেখছেন, দুর্গত এলাকার চিত্র সম্পর্কে জানতে চাই। বৃষ্টি গতকাল রাত থেকেই ভারী যে বৃষ্টিপাত টানা 5 দিন ধরে চলেছে, সেই জায়গাটি থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে এসেছে। আমরা দেখছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই যে গতকাল রাত থেকে যে থেমে থেমে বৃষ্টিপাত, সেই কারণে কিন্তু পানি এরই মধ্যে নামতে শুরু করেছে। তবে এই যে প্রবল বর্ষণ, সেই সময়টাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালীর বেশ কয়েকটি ইউনিয়ন। বাঁশখালী উপজেলার আমরা যে ইউনিয়নটিতে রয়েছি সেটি হচ্ছে সনুয়া। সেই সনুয়ার 2 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি। এমন এই ইউনিয়নের 1, 2, 3, 5, 6, 7 এই কয়েকটি ওয়ার্ড কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ঘরটি দেখেছেন সেটি একেবারে মাটির তৈরি একটি ঘর ছিল, উপরে শুধু টিন এবং ছন দেয়া। সেই ঘরটি ভেঙে গেছে। এমন বেশ কয়েকটি ঘরের দৃশ্য আমরা কিন্তু এর আগেও দেখে এসেছি। পানি নামতে শুরু করার কারণে কিন্তু আমরা দেখছি যে এই যে ক্ষতির যে দৃশ্যমান, সেটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, ক্ষয়ক্ষতির যেগুলো হয়েছে। এখানে প্রথম দিকে কি পরিমাণ পানি এসেছিল? পানি আরো 2 ফুট বেশছিল আগে, এখান থেকে 2 ফুট বেশছিল, এখন কমছে, কিছু কিছু কমছে। আপনার ঘর কিভাবে ভাঙলো? ঘর ভাঙছে আরো 2 দিন আগে। 2 দিন আগে, জি, যখন পানি বেশি ছিল। বেশি ছিল। আমরা কথা বলছিলাম এই ঘরটি যার, তার সাথে এই বাড়ির ভিতরে আরো বেশ কয়েকটি ঘর রয়েছে, সেগুলো বেশিরভাগই আমরা দেখছি মাটির তৈরি। সেই মাটির তৈরি ঘরগুলো দেখা যাচ্ছে ভেঙে গেছে। এই যে ইউনিয়নটির খবর আমরা বলছিলাম, বাঁশখালীর সনুয়া ইউনিয়ন, সেই সনুয়া ইউনিয়নের মতোই এখানে আরো বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে, গন্ডামারা, পুইছড়া। সেই ঘরগুলোর সেসব ইউনিয়নের অন্তত 1000 খানেক পরিবার এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের ঘরের চুলা পর্যন্ত পানিতে নিমজ্জিত। তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পায়নি। তারা মানুষজন, আশপাশে আত্মীয় স্বজন যারা উপরের জায়গায় রয়েছে, তাদের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে, তাদের কাছে খাবার খাচ্ছে। দুর্ভোগে রয়েছেন তারা, দেখছিলাম। ধন্যবাদ আলামিন। এ পর্যায়ে আমরা কক্সবাজারে যাচ্ছি, সহকর্মী এহসান আল কুতুবী অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ভারী বৃষ্টি কমলেও তো এহসান, এখনো কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা? বৃষ্টি ত্রাণ সহায়তা যা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে, সেটি একেবারেই অপ্রতুল।
সেটি দিয়ে আসলে এক পরিবারে অনেকের আছে 10 জন 12 জন। আমরা এখন যে এখানে আছি এটি হচ্ছে বড়ইতলী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। যে অনেক দূরে হচ্ছে যে গ্রামটি দেখা যাচ্ছে, সেই গ্রামের মানুষগুলোর যাতায়াতের কোনো পথ নেই, চারিদিকে পানি, অথই পানি, একটা দ্বীপের মধ্যে বাস করছে এমন অবস্থা। তারা যেটি বলছেন, আমাদের এখানে অনেকেই আছেন, তাদের সাথে আমি কথা বলছিলাম, তাদের অভিযোগ হচ্ছে রেল লাইন অর্থাৎ রেল পথটি এমন ভাবে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেটির কারণে জলাবদ্ধতা। একটু যদি বলতেন আপনারা আসলে কতদিন ধরে পানিবন্দী অবস্থায় আছেন? আমরা প্রায় 5 দিন ধরে পানিবন্দী আছি। বর্তমান হচ্ছে যে এই এলাকায় প্রায় সময় বন্যা হয়, ঝড় বৃষ্টি হলে আমাদের এলাকায় বন্যা প্লাবিত হয়ে যায়। এখন বন্যার পানি নামার যে পথ ছিল সেটা রেলপথে আমাদের পানি বন্ধ করে দিছে। রেলপথ দিয়ে যে ব্রিজগুলো দিছে এগুলো দিয়ে পানি যাওয়ার সক্ষমতা খুবই কম। এর প্রেক্ষিতে যাই আমাদের যদি পশ্চিম দিকে একটা 7 নম্বর ওয়ার্ড অর্থাৎ মখনিয়াকাটা দেবলতলি মিলে এইদিকে একটা খাল যদি আমাদেরকে 12 বাকিয়া খালের মধ্যে একটা খাল খনন করে দিয়ে পানির নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, আমরা শুনছিলাম আসলে তারা যেটি বলছেন, রেলপথ নির্মাণের পর অর্থাৎ রেলপথটা অবশ্যই অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে, যেখানে 10টি পানি পথ থাকার কথা অর্থাৎ কালভার্ট থাকার কথা, সেখানে রয়েছে 3টি। এসব কারণে কিন্তু পানি ধীর গতিতে যাচ্ছে এবং তারাও পানির মধ্যে দীর্ঘদিন ধরে আটকে আছে। দেখছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে হাসান। বৃষ্টি কমে আসায় শেরপুরে প্লাবিত এলাকা থেকে বানের জল নামতে শুরু করেছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মহারশী, ভোগাই, সোমেশ্বরী, চেল্লাখালী নদীর পানি। ধীরে ধীরে পানি কমতে থাকায় ক্ষত চিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। শেরপুর নালিতাবাড়ির গোল্লারপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 মিটার সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। নদী তীরবর্তী এলাকায় নষ্ট হয়েছে জমির ফসল। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 20 গ্রাম থেকেও ধীরে ধীরে পানি কমছে, তবে দুর্ভোগ কাটেনি। নতুন করে ভারী বৃষ্টি না হলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। বর্তমানে জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলমান। মৌলভীবাজারেও নদ নদীর পানি কমেছে। শহরের চাঁদনীঘাট পয়েন্ট ছাড়াও সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগর উপজেলায় মনু নদের বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানি এখন উজান থেকে নেমে হাওড় অঞ্চলের দিকে যাচ্ছে। নিম্নাঞ্চলের কিছু বাড়িঘর, ফসলি মাঠে এখনো পানি রয়েছে, তবে দ্রুত পানি নামছে। প্লাবিত এলাকা থেকে পানি নামার পরে দৃশ্যমান হতে শুরু করেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসেরও কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। জুলাই মাস হচ্ছে সবচেয়ে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। নর্মাল বৃষ্টি আছে যেটা, সেই বৃষ্টিটাই হবে। তবে ওই রকম অতি ভারী বর্ষণ হওয়ার আপাতত ঢাকা সহ দক্ষিণ দিকে সম্ভাবনা নেই। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গায়, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেছেন চিকিৎসা সংক্রান্ত নেতিবাচক বিষয়গুলো দিন দিন কমে আসবে। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে ডিএমসি ডে এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য 2টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। জুলাইয়ের মামলা বাণিজ্যে কারো খুলেছে কপাল, কেউ হয়েছেন ঘরছাড়া। জীবিত ছেলেকে মৃত সাজিয়ে হত্যা মামলা। পারিবারিক দ্বন্দ্বে নিজের মাকেই আসামি করেও হয়েছে মামলা।
এমনকি ঘটনাস্থল ঢাকায়, অথচ আসামি আশপাশের অন্তত 10 জেলার কয়েকশো মানুষ। আসামি অথবা বাদী কেউই কাউকে চেনেন না, অথচ বিচারের আশায় 2 বছর ধরে দিন গুনছেন শত শহীদ পরিবার। এখনো শুরু হয়নি প্রায় 1.5 শতাধিক মামলার বিচার। বিস্তারিত সহকর্মী পার্থ শাওনের তোলা ছবিতে আরেক সহকর্মী রাব্বি হোসেনের প্রতিবেদনে। আত্মীয় স্বজনের নামও মামলা দিয়েছে, উনি বেশ কয়েকটা প্রায় 30-40টা মামলা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ আহমেদ পলিটিক্যাল দলের ইয়েতে নাই, কোনো পদ প্রদর্শনের মধ্যে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় রিমন হত্যা চেষ্টা মামলার আসামিও ফরিদ। যদিও সম্প্রতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পিবিআই। তারপরও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে আসতে চান না ফরিদ। বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে টাকা পয়সা চাইছে, অনেকে দিছে অনেকে দেয় নাই, আমার কাছে লোক মাধ্যমে চাইছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় পিবিআইয়ের তদন্ত করা বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এক মামলায় নিজের জীবিত ছেলেকে নিহত সাজিয়ে 257 জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন পারুল নামের একজন। অন্য আরেকটিতে যাত্রাবাড়িতে গিয়ে আহত দাবি করে 210 জনের নামে মামলা করেছেন ইফতেখার উদ্দিন নাদিম। কিন্তু পিবিআইয়ের তদন্তে ধরা পড়ে সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে এই মামলা, যেখানে নিজের মাকেই করেছেন আসামি। এমন উদাহরণ আরও আছে। আমি কিচ্ছু জানি না, তো জড়াইছে। আমার মনে হয় প্রতি ইনচা, যদি এরকম মনে হয় যে আমি ছিলাম, তাহলে আপনাদের পানিশমেন্টে আমি অসুবিধায় যাবো, সমস্যা নেই। তাদের মধ্যে দেখছে যে এরকম কোনো কিছু না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে 1862টি মামলা হয়েছে, যার মধ্যে 278টির তদন্তের ভার পিবিআইয়ের হাতে। এর মধ্যে 202টি মামলার তদন্ত শেষ করেছে সংস্থাটি। আমরা এগুলোকে মনোযোগ দিয়ে হাইলাইট করে আমরা নিষ্পত্তির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। কখনো সাক্ষী, কখনো বাদীকে খুঁজে না পাওয়া, সঙ্গে অসত্য তথ্যসহ নানা অসঙ্গতিতে প্রমাণ মেলেনি এমন অন্তত 50টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে, যার প্রায় 10টি পুরোপুরি পরিকল্পিত ও সাজানো বলে উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে। কয়েকটা মামলায় আমরা পেয়েছি এই বাদীকেই আমরা খুঁজে পাই নাই, বাদীর এনআইডি ভুয়া। তারপরে আমরা সেখান থেকে অ্যাডভোকেটের কাছে গিয়েছি, অ্যাডভোকেটের বক্তব্য নিয়েছি। অ্যাডভোকেট বলেছে যে এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না, বাদী এসেছিল, আমি মামলা করে দিয়েছি। বেশি যেটা হয়েছে সেটা হলো ধরেন পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। ফলে দেখা যায় বিভিন্ন জেলায় কোনো মামলায় দেখা যায় 10টা-15টা জেলারও আসামি আছে। এদিকে ঢাকায় বিচারিক আদালত ও বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় 850 মামলা থেকে মাত্র 42টির তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সারা দেশে যার সংখ্যা 254টি। তবে এখন পর্যন্ত কোনো মামলার পূর্ণাঙ্গ বিচার শুরু হয়নি। তার বন্ধুরা মামলা করে ফেলছে, তার পিতামাতা, মৃত ব্যক্তির পিতামাতা মামলা করছে, বা তার আত্মীয়স্বজন মামলা। এখানে একটা সমন্বয় ছিল না, যারা জড়িত তাদের নাম আসে নাই। অতএব তখন তদন্তকারী ক্ষমতা তো বিশাল ক্ষমতা, তিনি তদন্ত করে দেখবেন যে কারা জড়িত, তাদেরকে মামলায় নিয়ে আসবেন। এদিকে 2 বছরেও বিচার শুরু না হওয়া, অন্যদিকে মিথ্যা মামলার কারণে এখন প্রকৃত ভুক্তভোগীরাই রয়েছেন বিপাকে। এক এক জায়গা থেকে এক এক জায়গায় পাঠায়। মামলা তো হয়েছে, মামলার এখনো বিচার পাইতেছি না, কোনো মামলার কোনো কিছুই পাইতেছি না আমি, বা বিচারটা কবে হবে তাও সঠিক জানতে পারতেছি না। তদন্ত চলতেছে এখনো পর্যন্ত মামলার। শহীদ পরিবার সহ সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত ও নিরপেক্ষ। তবে তদন্তে ভুয়া কিংবা অসত্য অভিযোগের ঘটনা প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তিকে বিলম্বিত করছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। স্পেসিফিক যে গুলি করছে এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, আপনি এটা পুলিশের উপরে ছেড়ে দেন। পুলিশ তদন্তে বের হয়ে আসুক যে হু আর দি রিয়েল কালপ্রিটস বা কাদের ইনভলভমেন্টটা এখানে আছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কারাগারে। তাদের অনেকেই জামিনের আবেদন করেছেন, কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনও পেয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত অনেকেই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেষ
মুহূর্তের গোলে বেলজিয়ামকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্প্যানিশদের জয়ের নায়ক মিকেল মেরিনো ৮৮ মিনিটে করা তার গোলে ১৬ বছর পর বিশ্বকাপের শেষ চারে স্প্যানিশরা, শেষ চারে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। বিস্তারিত সহকর্মী মুজনাবিন তারেকের প্রতিবেদনে। শেষ মুহূর্তে প্রতিপক্ষের স্বপ্ন গুড়িয়ে দেওয়ার স্প্যানিশ আতঙ্ক নিঃসন্দেহে মিকেল মেরিনো। রাউন্ড অফ 16-এ ৮৬ মিনিটে স্বপ্ন ভঙ্গ করেছিলেন রোনালদোর পর্তুগালের। এবার মেরিনোর শিকার ইউরোপের ডার্ক হর্স বেলজিয়াম। বদলি নেমে ৮৮ মিনিটে তার করা গোলেই ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। শেষ ৮-এর হাই ভোল্টেজ লড়াইয়ের শুরুতেও ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচে ৩০ মিনিট পর্যন্ত। দানি ওলমোর প্রচেষ্টা থিবো কর্তোয়া প্রতিহত করলেও ফিরতি শটে স্পেনকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। পাল্টা আক্রমণে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বেলজিয়াম। টিমোথির অসাধারণ ক্রসে জোরালো হেডে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের গোলমুখ উন্মুক্ত করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা চার্লস ডি কেটেলার। বিরতির পর ইয়ামালকে গোলবঞ্চিত করা বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া ইনজুরিতে পড়েন ম্যাচের ৭১ মিনিটে। চোট গুরুতর হওয়ায় কান্না ভেজা চোখে মাঠ ছাড়তে হয় ২১তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা এই গোলরক্ষককে। কর্তোয়ার মাঠ ছাড়া শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। তার পরিবর্তে মাঠে নামা সেনে লামেন্স তীরে এসে তরি ডুবিয়ে দেন। যে ভুলের অপেক্ষায় ছিল স্পেন, ছিলেন সুযোগ সন্ধানী মিকেল মেরিনো। কুবার্সির শট লামেন্স তালুবন্দি করতে না পারার খেসারত বেলজিয়ামকে দিতে হয় আসর থেকে বিদায় নিয়ে। পর্তুগালের পর বেলজিয়ামকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। শেষ চারে তাদের প্রতিপক্ষ এখন আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর এই বাধা টপকাতে পারলেই ১৬ বছর পর আরো একটি বিশ্বকাপের ফাইনাল খেলবে স্প্যানিশরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে ভোরে ৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী আব্দুল আলিমের কাছে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। যতদূর জানি আলিম, যাদেরকে ঠেলে দেওয়া হয়েছে তারা তো এখনো শূন্যরেখায় অবস্থান করছে। বর্তমান অবস্থা কি দেখছেন এবং তাদেরকে আসলে আবার পেছনের দিকে অর্থাৎ যেখান থেকে এসেছেন সেখানে ঠেলে দেওয়ার জন্য কোনো ধরনের আলোচনার পর্যায়ে আছে কিনা? বৃষ্টি, এখন পর্যন্ত আমরা যতটুকু এখানে দেখছি, যাদেরকে পুশিং করা হয়েছিল আজকে ভোরে, তাদেরকে বিজিবির সদস্যরা শূন্যরেখার কাছে তারা পৌঁছে দিয়ে বিএসএফের সাথে তারা কথা বলার চেষ্টা করেছেন। কিছুক্ষণ আগেও 14 বিজিবির সাথে কথা হয়েছে। 14 বিজিবি যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে আজকে ভোরে যাদেরকে পুশিং করা হয়েছিল তাদেরকে মূলত খবর পেয়ে তারা তাদেরকে নিয়ে শূন্যরেখায় তারা সেখানে পৌঁছে দেয় এবং পরবর্তীতে যেটি হয়েছে কমান্ড্যান্ট পর্যায়ে একটি আলোচনা হয়েছে। 14 বিজিবি যেটি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে ভারতের বিএসএফের 123 বিএসএফ কমান্ড্যান্ট অফিসারের সাথে তাদের কথা হয়েছে। তারা তাদেরকে পুশিংয়ের যে 3 জনকে দেওয়া হয়েছে তারা নিতে চাচ্ছিল না, কিন্তু বিজিবি বারবার তাদেরকে জোর করেছে এবং তাদেরকে আপত্তি জানাচ্ছে যে তাদের যেহেতু পুশিং করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত নিতে হবে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত বলতে গেলে যে শান্তিপূর্ণ যে সমাধান, সেই সমাধান কিন্তু এখন হয়নি। তবুও বিজিবি অফিসাররা বলছেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ বিজিবি তার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে যে পুশিংয়ের চেষ্টা সেটি করার পর যে 3 জন এসেছে তারা শূন্যরেখায় এই মুহূর্তে অবস্থান করছে, সেটি আমরা জানছিলাম। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্লাবন পরিস্থিতির খবর, এটিও জানি যে বান্দরবান এবং রাঙামাটির নিম্নাঞ্চল এখনো প্লাবিত এবং বেশ কিছু এলাকায় মানুষই জলমগ্ন। সেই 2 এলাকার খবরই আমরা জানবো। শুরুতে যাব বান্দরবানে। বাটিং মার্মা আছেন সেখানে। বাটিং, সবচেয়ে বেশি পানিবন্দী এবং দুর্গত যারা আছেন তারা আসলে কোথায় অবস্থান করছে? আরেকটি বিষয়ে থানচি আর রোয়াংছড়ি যে এলাকা, সেখানকার কোনো খবর পেয়েছেন কিনা? কারণ বেশ কিছু এলাকায় তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে আপনার যে দুর্গত মানুষের কথা যদি বলতে যাই তাহলে আমরা তো শুধু শহর কেন্দ্রিক খবরই প্রচার করতে পারছি। দুর্গম এলাকায় যে থানচি, আলীকদম, রুমা, লামা, এই সমস্ত এলাকায় যে দুর্গমে যারা আছে
তাদের খবর কিন্তু আমরা আসলেই পাচ্ছি না, কারণ ওখানে যোগাযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্কও বিচ্ছিন্ন। এবং বান্দরবনে যারা এই যে শহর কেন্দ্রিক যারা জলাবদ্ধতায় নিমজ্জিত, তারা কিন্তু আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পেরেছে। এবং বান্দরবনে শুধু 19টি কেন্দ্রে প্রায় 5,000 মানুষ, বান্দরবান সদরের 19টি কেন্দ্রে 5,000 মানুষ আশ্রয় নিচ্ছে এবং জেলা প্রশাসন পৌরসভার তরফ থেকে তাদেরকে শুকনা খাবার বা দিনে 2 বেলা করে হলেও খাওয়াতে পারতেছে। কিন্তু আপনার দুর্গম এলাকায় যে বিজিবি এবং সেনাবাহিনী ছাড়া ওখানে পৌঁছার মতো কোনো সুযোগই নাই, এবং বিজিবি সেনাবাহিনী তারা যতটুকু পারে ওই দুর্গতদেরকে কিন্তু তারা ত্রাণ সহযোগিতা দিচ্ছে, তারা খাওয়াচ্ছে। তবে সবচেয়ে বড় বিপদের বিষয় হচ্ছে আপনার বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির যে অভাব সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি দেখেন এই মুহূর্তে যে আমার পিছনে হোটেল হিলটন, যেটি বান্দরবনের মেইন এই স্টেশনের পাশে, এই হোটেল হিলটনে কিন্তু পানি এসেছে। অর্থাৎ 2023 সালে যতটুকু পানি এসেছিল তার কাছাকাছি কিন্তু পানি এসে গেছে। অর্থাৎ আপনি এবার ভাবতে পারেন যে দুর্গম এলাকায় যে লাখো মানুষ যে পানিবন্দী, তাদের যে কি অবস্থা হবে, কি অবস্থায় আছে, সেটি আসলে আমরা কিন্তু শহরে থেকে সেটি আসলে অনুধাবন করা যাচ্ছে না এখান থেকে। আপনি জানাচ্ছিলেন বিস্তারিত, ধন্যবাদ বাটিং। আমরা রাঙামাটিতে যাব, সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন। শামসুল, আমরা তো প্রধান যেই সড়কগুলো মূল শহরের সেটিই দেখছি পানিবন্দী, তাহলে দুর্গম এলাকার অবস্থা তো আরো বেশি খারাপ হওয়ার কথা, এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে ইতোমধ্যেই। সেখানকার মানুষ যারা আছেন তাদের খবর পেয়েছেন কিনা এবং তাদের জন্য যথেষ্ট পরিমাণে ত্রাণ বা সহায়তা পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাই। রাঙ্গামাটি জেলার যে 10টি উপজেলা রয়েছে, 10টি উপজেলার মধ্যে সবচেয়ে দুর্গম উপজেলার মধ্যে বাগাছড়ি এবং বিলাছড়ির ফারুয়া এবং লংগদু, বরকল, জুরাছড়ি, এইসব উপজেলাগুলোতে নিম্নাঞ্চলে যেসব লোকজন বসবাস করে, গত 8 দিনের প্রবল বর্ষণে এইসব এলাকার নিম্ন এলাকাতে যেসব লোকজন বসবাস করে তাদের ঘর বাড়ি সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। কয়েক হাজার লোকজন এখন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। একটু আগে খবর নিয়েছি, সেটা হচ্ছে বিলাছড়ির উপজেলার ফারুয়া এলাকাতে, সেখানে প্রায় কয়েক হাজার লোকজন এখানে বসবাস করে। তাদের সেখানে আজ পর্যন্ত গত 8 দিন ধরে সেখানে কোনো প্রকারের সরকারি কোনো সহযোগিতা সেখানে পৌঁছায়নি। এই পর্যন্ত সেখানে অনেক লোকজন কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়েছে, এই ধরনের একটি আমরা খবর পেয়েছি। সেখানকার একটি সূত্র আমাদেরকে জানিয়েছে সেখানে বর্তমানে সেখানে খাওয়ার সংকট দেখা দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার, এখানে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য সেখানে লোকজন দাবি করেছে। তাছাড়া অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও একই অবস্থা, সেখানে খাবারের সংকট দেখা দিয়েছে। যাদেরকে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে একই অবস্থা রয়েছে, এবং আশ্রয় কেন্দ্র যারা বসবাস করে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করার বিভিন্ন জন থেকে দাবি জানানো হচ্ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শুনছিলাম আমরা, ধন্যবাদ শামসুল। আর্থিক চাপে পড়েছে সরকার, সংকট সামাল দিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। টানা হয়েছে সরকারি ব্যয়ের লাগাম, অভ্যন্তরীণ উৎসের বাইরে আছে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের চিন্তা। আগে কয়েকবার সার্বভৌম ঋণের বিষয়ে আলোচনা হয়, কিন্তু ঝুঁকি বিবেচনায় সেই পথে হাঁটেনি গেল সরকার। অর্থের খরা কাটাতে এখন নতুন করে পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আলোচনায় আছে চীনা মুদ্রার পান্ডা বন্ড, তবে প্রথম ঋণ ডলারে নেবারও পরামর্শ এসেছে। বিশ্লেষকরা বলছেন সার্বভৌম ঋণের সুফল এবং ঝুঁকি দুই দিকে আছে, সতর্কতা দরকার। সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। আর্থিক সংকটে পড়েছে সরকার। অর্থ বছরের শুরুতেই নেওয়া হয়েছে কিচ্ছু সাধনের উদ্যোগ, আছে ব্যয় কমিয়ে আনার নানামুখী প্রচেষ্টা। অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে পরিপত্র, দেয়া হয়েছে সরকারি ব্যয় কমিয়ে আনার বার্তা। সব ধরনের থোক বরাদ্দ দেয়া বন্ধ করেছে সরকার, একই সঙ্গে সরকারি যানবাহন কেনাও বন্ধ থাকবে। নতুন আবাসিক ভবন নির্মাণ করা যাবে না এখন, ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়াও বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে বিশেষ ভ্রমণ এবং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে পারবে না কর্মকর্তারা। এমন অবস্থায় অর্থের খোঁজে সরকার আন্তর্জাতিক সংস্থা IMF,
এডিবি, বিশ্বব্যাংক সহ নানা উৎস থেকে নেওয়া হচ্ছে ঋণ। পাশাপাশি ভিন্ন পথের খোঁজেও এখন অর্থ বিভাগ শুরু হয়েছে সভরেন বন্ড বা সার্বভৌম ঋণের সম্ভাব্যতা যাচাই। বিকল্প অর্থায়ন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা হয়। প্রাথমিকভাবে চীনা মুদ্রায় পান্ডা বন্ড ইস্যুর বিষয়টি গুরুত্ব পায়, তবে প্রথম বন্ড ইস্যুর ক্ষেত্রে ডলার কেনার দিকটিও গুরুত্ব দেয় কেউ কেউ। বার্ষিক ঋণ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে ইউরো বন্ড বা সার্বভৌম বন্ড ইস্যুর বিষয়। বিভিন্ন ধরনের যে শর্ত থাকবে, ঝুঁকি যেটা থাকবে, ঋণের যে বিষয়টা থাকবে, মুদ্রার ক্ষেত্রে কোন ধরনের মুদ্রা থাকবে, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। এই সব বিষয়গুলোকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তটা নাও। ক্রেডিট রেটিংটার সাথে জড়িত হবে কি ধরনের আসলে সুদের হার হবে, কি ধরনের শর্ত থাকবে, সার্বিকভাবে কি ধরনের মুদ্রার মাধ্যমে ডেনোমিনেশন কি হবে, এই জিনিসগুলো কিন্তু সংশ্লিষ্ট থাকবে। অর্থ মন্ত্রণালয় মনে করে নতুন এই অর্থায়ন কৌশল বাস্তবায়নে রেয়াতি ঋণের যোগ্যতা নিয়ে উদ্বেগ জানাতে পারে আইএমএফ। পরামর্শ আসে সার্বভৌম ক্রেডিট রেটিং উন্নত করা দরকার। ঝুঁকি পর্যালোচনা, কাঠামো, মুদ্রা পরিমাণ সহ নানা দিক পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা প্রয়োজন। সার্বিক দিক বিবেচনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের যে অর্থনীতির আকার সেটা $510 বিলিয়ন এবং সেটা সামনে আরও বেড়ে যাবে। হয়তো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হবে। এই প্রজেকশন যদি আমরা রাখি, রেখে যদি ব্যবসার পরিবেশটা ভালো করি এবং সব মিলিয়ে যে এই ব্যবসা বাণিজ্য করা যদি লাভজনক হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাড়ে, বিনিয়োগ বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল বন্ড ইস্যু করাটা কিন্তু সহজ। বন্ড মার্কেট দিয়েই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে, তারপরে যে পানি, তারপরে এই যে সৌরবিদ্যুৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তারা করে ফেলেছে। এই অনেক সময় বড় বড় সেতুও হয়। সার্বভৌম ঋণ হচ্ছে রাষ্ট্রীয় ঋণ যা সরকারি ট্রেজারি বিলের মাধ্যমে সংগ্রহ করা হয় অর্থ। ক্রেতা হতে পারে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা সরকার থেকে চাপিয়ে দিয়ে নয়, বরং পেশাদারদের সাথে আলোচনা করে নির্ধারণ করতে হবে। তা না হলে সাংবাদিকদের জন্য এটি হয়রানি এবং নিয়মতান্ত্রিক জটিলতা তৈরি করবে। পাশাপাশি সরকার সমর্থকরাও পাবে বাড়তি সুবিধা। এসব কারণে এই সিদ্ধান্ত বুমেরাং হওয়ার শঙ্কা আছে। তাই সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং নৈতিক নীতিমালা তৈরিতে দায়িত্ব এবং গণমাধ্যম প্রতিষ্ঠান এবং ইউনিয়নকে দেওয়া উচিত, এমন মতামত দিয়েছেন সাংবাদিকতার শিক্ষক ও দৈনিক পত্রিকার সম্পাদকরা। তাদের মতামত তুলে এনেছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। গত কয়েক বছরে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে সাংবাদিক। অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। এদের নিয়ন্ত্রণে আনার দাবিও উঠেছে। কয়েকবার সরকারের উদ্যোগও দেখা গেছে, তবে বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। ৮ জুলাই তথ্যমন্ত্রী সংসদে জানান, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব রেখে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনের সংশোধন আনা হবে। তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই নানা প্রশ্ন উঠছে। কেমন হবে নিবন্ধন পদ্ধতি? কারা থাকবেন? কি কি শর্ত থাকবে নিবন্ধনের? এসব প্রশ্নের উত্তর না মিললেও অনেকে ইতিবাচকভাবেই দেখছেন নিবন্ধনের উদ্যোগকে। তবে সঙ্গে শঙ্কাও আছে। যে মানুষগুলো নিবন্ধন করার দায়িত্বে থাকবে তাদের সততার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। এবং ধরুন এমনও হতে পারে যে, আশঙ্কা করছে এটা অমূলক নয়, যে দল যখন ক্ষমতায় থাকবে তাদের পক্ষাবলম্বনকারী সাংবাদিক যারা, তাদেরকে প্রায়োরিটি দেবে। তাহলে তো প্রকৃত মূল্যায়ন হলো না। ওয়েস্ট বোর্ডের যে রিপোর্ট, সেগুলো ইমপ্লিমেন্ট হতে দেখি না। বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় না। সেখানে নতুন করে তাদেরকে নিবন্ধন করা কিংবা আবার নতুন একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলা, এটা বরঞ্চ একটা বুমেরাং ইফেক্ট তৈরি হতে পারে। সাংবাদিকতার সংকট সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের দিয়ে সমাধান সম্ভব নয়, বরং পেশাদার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তের আহ্বান সম্পাদক ও সাংবাদিক নেতা ইলিয়াস খানের। এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সংবাদপত্র হাউজের। সংবাদপত্র হাউস কিভাবে চলছে, কারা চালাচ্ছে, এসব প্রতিষ্ঠানের মালিক কারা, সেগুলো দেখা খুব জরুরি। সাংবাদিকতায় শিক্ষকতার কয়েক দশকের অভিজ্ঞতায় অধ্যাপক ডক্টর গোলাম রহমান মনে করেন, সংকট সমাধানে কম গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার না দিয়ে সাংবাদিকদের জরুরি সমস্যায় মনোযোগ দেওয়া দরকার। গণতান্ত্রিক চর্চায় সংবাদপত্র কিংবা গণমাধ্যমের যে ভূমিকা,
সেই ভূমিকাটাকে আরও শক্তিশালী করা দরকার, আরও সুচারু করা দরকার, আরও সিস্টেমেটিক করা দরকার। সেখানে পেশাগতভাবে যারা এখানে দায়বদ্ধ আছেন, পেশাগত দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে বলা হোক, ইউনিয়নগুলিকে বলা হোক, তারা যেন নিজেরা নিজেদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য তারাই নিয়মকানুন তৈরি করেন। এখানে সরকার থেকে কিছু চাপিয়ে দিলে সেটা তো সাংবাদিকদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই যৌক্তিক হবে না। সিদ্ধান্ত থাকলেও এখনও বেশিরভাগ পত্রিকায় কার্যকর হয়নি ওয়েজ বোর্ড। সম্প্রচার সাংবাদিকদের জন্য নেই আলাদা বেতন কাঠামো। শ্রম আইনের বেশিরভাগ সুবিধা অনুপস্থিত দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইরানের অনুরোধে শান্তি আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এমন কথাকে উড়িয়ে দিয়েছে তেহরান। দাবি শত্রুপক্ষকে কোনো অনুরোধই করেনি তারা। ওয়াশিংটনকে বিশ্বাসঘাতক আখ্যাও দিয়েছে। নতুন করে আলোচনার আগে সমঝোতা স্মারকের সব দফা মেনে চলতে হবে এমন শর্ত তেহরানের। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশের সংঘাত ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে আবারও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। 3 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শুক্রবার থেকে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। তবে উত্তেজনা কমেনি, এখনও চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি। এমন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের আহ্বানে নতুন করে আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম এক্সিওস আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে বৈঠকের কথাও জানিয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, এমন কোনো অনুরোধই করেননি তারা। তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধ তাদের অগ্রাধিকার হলেও তা ইরানের আত্মসমর্পণের মাধ্যমে কখনোই হবে না। IRGC প্রতিরক্ষার প্রস্তুতি কখনোই থামায়নি বলেও জানিয়েছেন, কারণ ইরান জানে যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র। পরবর্তী আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত মানতে হবে ওয়াশিংটনকে, এমন শর্তের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের সাথে আলোচনার পর ইরান সফরে গিয়েছেন কাতারের প্রতিনিধিরা। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও কথা হয়েছে শেহবাজের। ডরথি তসরিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।